নমস্কার প্রিয় দর্শক, আমি প্রতাপ গিরি। আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি। দর্শক, কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ ভার্মা একটি বিজ্ঞপ্তি জারি করে প্রকাশ করেছেন যে এখন থেকে 2 মাস কলকাতায় নির্দিষ্ট করে দেওয়া কিছু জায়গায় 5 জনের বেশি জমায়েত করা যাবে না। কারণ কি না, ভয়ঙ্কর কিছু ঘটনার ছক। 2 মাস কলকাতার 5 জনের বেশি জমায়েত করা যাবে না, এই নিষেধাজ্ঞা কলকাতা পুলিশের। যা ভেবেছিলাম তাই। জুনিয়র ডাক্তারদের এই অবস্থান এবং আন্দোলনের 42 দিনের মাথায় যখন তারা আন্দোলন প্রত্যাহার করে নিলেন এবং তারা আংশিকভাবে কাজে ফিরে গেছেন, বন্যার দুর্গত এলাকায় ছড়িয়ে পড়েছেন, অভয়া ক্লিনিকের মাধ্যমে সেবা শুশ্রূষা করছেন, ঠিক নতুন পুলিশ কমিশনার যখন নিযুক্ত হয়ে গেলেন তখনই কিন্তু একটা পদক্ষেপ নিলেন কিভাবে আন্দোলনকে রোখা যায় এবং আন্দোলনকে দমিয়ে দেওয়া যায়। তার জন্য আজকের কিন্তু একটা কি দোহাই দেওয়া হয়েছে, নিরাপত্তার দোহাই দেওয়া হয়েছে। 5 জনের বেশি জমায়েত করা যাবে না। শাসকের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে মানুষের যদি নৈতিক ক্ষোভ থাকে, অবশ্যই সেখানে মানুষ তার ক্ষোভ প্রকাশ করবে। ক্ষোভ প্রকাশের তো নামই তো আন্দোলন। আন্দোলনকে কোনোভাবেই দমানো সম্ভব নয় বা দমানো যায় না। এটা হাইকোর্টের অর্ডারেও আমরা দেখেছি, তার পরবর্তীতে সুপ্রিম কোর্টের অর্ডারেও দেখেছি যে কোনোভাবেই শান্তিপ্রিয় কোনো আন্দোলনকে সরকার বল প্রয়োগ করে দমিয়ে রাখতে পারবে না। এইরকম কিন্তু একটি অর্ডার কিন্তু সুপ্রিম কোর্টেরও ছিল, হাইকোর্টেরও ছিল, মহামান্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টেরও ছিল। কিন্তু তা সত্ত্বেও কিভাবে কলকাতা পুলিশের পক্ষ থেকে এই ধরনের নির্দেশিকা প্রকাশ হয় তার একটি যথার্থতা আলোচনা করছি। আপনারা নিশ্চিত সবাই আমরা জানি যে বর্তমান যে শাসক দল তৃণমূল কংগ্রেস, তার যে উঠে আসা সেখানে কিন্তু গণ আন্দোলনই ছিল। সিঙ্গুর, নন্দীগ্রাম, রিজওয়ানুর হত্যাকাণ্ড, দিনের পর দিন কলকাতা শহর কি আন্দোলন দেখেনি? সারা পশ্চিমবঙ্গ জুড়ে আন্দোলন হয়েছে। সেই আন্দোলনে কিন্তু তখনও বামফ্রন্ট পরিচালিত সরকার কিন্তু কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। কিন্তু আদালতের রায়, বর্তমান যে শাসক দল তারা কিন্তু আন্দোলন করেছিল দিনের পর দিন। আমরা জানি সিঙ্গুরে জমি অধিগ্রহণের বিরুদ্ধে 26 দিন অনশন ছিল সম্ভবত। ন্যাশনাল হাইওয়েগুলি বন্ধ ছিল, শত শত ট্রাক মাল না নিয়ে যেতে পারে দাঁড়িয়েছিল, সেসব পণ্য সামগ্রী সেখানে নষ্ট হয়ে গেছিল। তখন তো রাস্তা ছেড়ে দেওয়ার কোনো চিন্তা ভাবনা হয়নি। সেটাও তো গণ আন্দোলন ছিল। তারও একটা দাবি ছিল যে কৃষকদের কাছ থেকে যেভাবে জমি নেওয়া হয়েছে তার কোনো যুক্তিগ্রাহ্য যুক্তি নেই, প্রায় অনৈতিকভাবে জমি নেওয়া হয়েছে। এটা তো হাইকোর্টের রায় ছিল। তবে আজকের দিনে সেই বিরোধী পক্ষ বা বিরোধী দল, তখন তৃণমূল কংগ্রেস, তারা আজকে শাসন ক্ষমতায় এসছে। সেখানে আজকের দিনে তাদের কার্যকলাপের বিরুদ্ধে, তাদের স্বাস্থ্য বিভাগ এবং পুলিশের বিরুদ্ধে বড় গুরুত্বপূর্ণ কিছু অভিযোগের ভিত্তিতে যে একটি মেয়ে বা মহিলা ডক্টর যে 36 ঘন্টা ডিউটি করার পরে সে যদি হাসপাতালে হত্যার শিকার হয়, খুনের শিকার হয়, সেক্ষেত্রে সরকার কিভাবে নিরাপত্তার বন্দোবস্ত করছে? এটা তো নাগরিক জীবনের প্রশ্ন। কেন সম্ভব হবে? এভাবে চলতে পারে? একটা হাসপাতালে খুন করে দেওয়ার মতো ক্ষমতা রাখে এমন দুষ্কৃতী আমাদের এখানে ঘুরে বেড়াচ্ছে। হাসপাতালে এত বড় একটা প্রতিষ্ঠান, সেখানে যদি হত্যার মতো একটা ঘটনা ঘটে যায়, ধর্ষণ, খুন ও ধর্ষণের ঘটনা ঘটে, তবে কোন জায়গায় পৌঁছেছে? যারা এভাবে ঘটনাটাকে রূপ দিচ্ছে তারা কতটা ডেসপারেট, তারা কতটা মরিয়া যে ও আমাদের কিছু হবে না, তারা এতটাই নিশ্চেতা। আপনি যখন অপরাধ করার আগে আপনি জানতে বা বুঝতে পারবেন যে আমি অপরাধ করার পর ছাড় পেয়ে যাব, তখন অপরাধ করার প্রবণতা কিন্তু বেড়ে যায়। দর্শক, গণ আন্দোলনকে কি কেউ কোনোভাবে এভাবে দমাতে পারে? যখন জুনিয়র ডাক্তাররা প্রকাশ করছেন বা মত প্রকাশ করছেন তারা ফিরবেন, যদি তাদের দাবি দাবাগুলো পূরণ না হয় বা কোনোভাবে থমকে যায়, তারা কিন্তু আন্দোলনে ফিরবেন।
বামপন্থীরাও পথে রয়েছেন এবং বিরোধী দল বিজেপিও রাস্তায় রয়েছে। অতএব সেখান থেকে এই আন্দোলনের ঝাঁজ বা আন্দোলনের তীব্রতাকে কমিয়ে দেওয়ার জন্যই সরকারের কিন্তু একটা পদক্ষেপ বলেই কিন্তু মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ এই যে 5 জনের জমায়েতের যে নিষেধাজ্ঞা, এর বিরুদ্ধে কিন্তু কলকাতা হাইকোর্টে 2টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। সেখানে বলছেন মামলাকারীরা, আইনজীবী বলছেন যে কেন যদি 5 জন, পুজোর শহরে যদি 5 জনের বেশি জমায়েত করতে না পারে তবে পুজো দেখতে মানুষ যাবে না? এত কড়াকড়ি কই আগে তো কখনো হয়নি। হতে পারে পুজোর মতো আনন্দ হবে, আবার তার সঙ্গে মানুষের আন্দোলনের যে ন্যায্য দাবি সেটাও তো উঠতে থাকবে। এতে অসুবিধা কি? এতে ভয় পাওয়ার কিছু নেই। এক সময় তো আপনি বিরোধী নেত্রী হিসাবে যে জনজাগরণ, জন আন্দোলনের মধ্যে দিয়ে উঠে এসছেন, তাতে আপনার যদি কার্যপদ্ধতির মধ্যে যদি সেখানে কোনো ত্রুটি বিচ্যুতি বা কোনো দুর্বলতা প্রকাশ পায়, তার বিরুদ্ধে মানুষ তো আন্দোলন করবেন। এ তো স্বাভাবিক জিনিস, এখানে তো কোনো অন্যায়ের কিছু নেই। কিন্তু আজকের আপনার অসুবিধা, আজকের যেভাবে পুলিশ কমিশনারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেটা আগামী দিনে অবশ্যই, যেহেতু আদালতে বিচারাধীন হয়ে গেছে, 2 জন মামলাকারী জনস্বার্থ মামলা করে দিয়েছেন এবং হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি যে মন্তব্য একটি করেছেন জুনিয়র ডাক্তারদের আবেদনের ভিত্তিতে, যে এই যে থ্রেট কালচার, একটা লবি কাজ করছে জানেন, যে লবিগুলো সকল সময় যেন সব জায়গায় নাগরিক জীবনের প্রত্যেকটা স্তর, সেই প্রত্যেকটা স্তরেই থ্রেট কালচার। কারণ কি জানেন, সব সময় চাইবে শাসক দল হিসাবে প্রত্যেকটা জায়গায় তাদের প্রতিনিধিকে ইনভলভ করা। কোথায় কি হচ্ছে, স্বাস্থ্য বিভাগে কি হচ্ছে, বা কৃষি সমাজে কি হচ্ছে, শ্রমিক সমাজে কি ঘটছে, সরকারের বিরুদ্ধে কতটা অসন্তোষ প্রকাশ পাচ্ছে কিনা, তার যেন নাগরিক সমাজে প্রত্যেকটা জায়গায় একটা নিয়ন্ত্রণ কিন্তু করার চেষ্টা করছে। এই জন্যই কিন্তু এই জায়গাগুলো গড়ে উঠছে। এখানে প্রখ্যাত স্বর্গীয় অনিল বিশ্বাস, যিনি ব্রাহ্মণ সরকারের তৎকালীন রাজ্য সম্পাদক ছিলেন, তার যে একটা প্ল্যান বা পরিকল্পনা তখনকার দিনে মিডিয়াতে প্রচুর পরিমাণে ফলাও হতো, যে অনিলায়ন নাগরিক জীবনে প্রত্যেকটা স্তরে রাজনীতিকে ঢুকিয়ে দেওয়া এবং সরকার প্রত্যেকটা বিভাগকে নিয়ন্ত্রণ করবে এবং তাতে লক্ষ্য রাখবে তাদের প্রতিনিধি রেখে মানুষের মধ্যে ক্ষোভ হচ্ছে কিনা, কোনো জায়গায় সমস্যা বা কোনো জনরোষ তৈরি হচ্ছে কিনা তার নিয়ন্ত্রণ করা বা তার দিকে লক্ষ্য রাখার জন্য এই থ্রেট কালচারের জন্ম। স্বতন্ত্র সংগঠন, স্বাস্থ্য বিভাগ একটি স্বতন্ত্র, তাদের একটু ইউনিয়ন থাকতেই পারে, কিন্তু তারা চলবে স্বাস্থ্য বিভাগের মতো। কিন্তু ডাক্তারদের মধ্যে আবার দলীয় বিদলীয়, শাসক দল শাসক বিরোধী দল এইরকম কোনো লবি থাকতে পারে না। তাদের তো চিকিৎসক সংগঠন অবশ্যই থাকতে পারে, কিন্তু সেখানে কোনো দলীয় পরিচিতি এটা থাকা কখনোই কাম্য নয়। আমার মনে হয় একটা জিনিস দর্শক, আগামী এই নির্দেশিকা আসার কারণ, আগামী 27 তারিখে যে শুনানি ছিল অভয় মামলার সুপ্রিম কোর্টে, তার পরিবর্তে 30 তারিখে কিন্তু শুনানি হবে। অতএব তার আগে যাতে সুপ্রিম কোর্টে এই রকম একটি বিজ্ঞপ্তিকে নিয়ে কিছু সওয়াল জবাব হয়, তার কারণে কিন্তু এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কারণ অবশ্যই জুনিয়র ডাক্তারদের এবং সরকারি পক্ষের জুনিয়র ডাক্তারদের, সিনিয়র ডাক্তারদের যারা আইনজীবী থাকবেন, তারা মূল ফোকাসটা করবেন এই যে আন্দোলনের যে মূল যে বিজ্ঞপ্তি, আন্দোলনকে বন্ধ করার যে বিজ্ঞপ্তি, সেদিকে নজর থাকবে। ফলে মূল যে সওয়াল জবাব তার থেকে কিছুটা নজর কিন্তু ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা এটা হতে পারে। নাম্বার 2, এখানে 5 জনের বেশি বলা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে, যে 5 জনের বেশি জমায়েত করা যাবে না। হয়তো সুপ্রিম কোর্ট খারিজও করে দিতে পারে যে না, এইরকম একটি বিজ্ঞপ্তি জারি করা যায় না, এটাকে বাতিল করতে হবে। কিন্তু সম্পূর্ণটা নাও বাতিল করতে পারে, কারণ রাজ্য সরকার যে আইনজীবীর প্যানেল দিয়েছে, তারা অবশ্যই দাবি করতে পারে যে আপনারা দেখুন, এইরকম একটা পুজো, সেই সময় যদি কোনো জঙ্গি আন্দোলন হয় তবে কি হবে, তার দায় কে নেবে? অতএব আপনারা হুজুর 5 জন বলছেন, 5 জন না, আপনি 50 জন করুন, আর রাজ্য সরকার কোনো আপত্তি নেই, মেনে নিতে পারে। এইরকম একটি আন্দোলনকে ঘুরিয়ে দমিয়ে দেওয়া
পুজোতে যাতে আন্দোলন দেখাতে না পারে তার জন্য কিন্তু একটা প্রয়াস অবশ্যই থাকবে দর্শক। অবশ্যই আমাদের নজর থাকবে আগামী ঘটনা প্রবাহের দিকে এবং আপনাদের সামনে পরবর্তী প্রতিবেদন অবশ্যই আমরা তুলে ধরব। এ বিষয়ে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে মতামত দেবেন, আপনাদের সুচিন্তিত মতামত দিয়ে সহযোগিতা করবেন। ধন্যবাদ।